এই কথা শোনার পর কবিরাজ আবার প্রশ্ন করে, তুই কোত্থেকে আসছিস এখানে? জবাবে জিন বলে, আমি একা না, আমরা আরো কয়েকজন আছি। পুকুর পাড়ের যে তাল গাছ রয়েছে এখানে থাকি। স্থানীয়ভাবে ওই পুকুরটি তাল পুকুর নামেই পরিচিত। পুকুরের বিবরণটা শুরুতে দেয়া দরকার। পুকুরটিতে রয়েছে দুটি ঘাট, একটি পাকা, অপরটি বাঁশের মাচা দিয়ে তৈরি করা। পুকুরের উত্তর পাশে রয়েছে একটি কবর এবং বড় একটি পুরনো গাব গাছ, আর আশেপাশে অনেকগুলো আম গাছ রয়েছে। দক্ষিণ পাশে রয়েছে শুধুই বাঁশঝাড়। পশ্চিম পাশে রয়েছে বড় একটা তাল গাছ। এই গাছটিকে জড়িয়ে ধরে রেখেছে আবার একটি বট গাছ, সাথে আরো দুটি গাব গাছ এবং বাঁশঝাড়ও রয়েছে এই পাশটাতে। পূর্ব পাশে শুধু কিছু ঘরবাড়ি রয়েছে। সব মিলিয়ে বলতে হবে একটা হন্টেড জায়গা। মেহেদী হাসান ভাই যখন ছোট ছিলেন তখন ওনাদের পাড়ার একজন দাদির কাছে কোরআন শিখতে যেতেন। অন্যান্য বাচ্চাদের সাথে এই দাদির মেয়ের ছেলে অর্থাৎ তার নাতিও কিন্তু পড়তে আসতেন। নাতিটার নাম ছিল ফয়সাল। প্রতিদিন সে অন্যান্য বাচ্চাদের সাথে বেশ আনন্দ নিয়েই কিন্তু সে তার নানির কাছে কোরআন তালিম শুরু করে। নাতির প্রতি একটু আলাদা করে উনি শ্রম দেওয়ার কারণে সে অন্যদের থেকে একটু এগিয়েই যাচ্ছিল। নাতি কিন্তু প্রতিদিন দেখা যেত ওই পুকুরের ওখানে গিয়ে অজু করত। নাতি কিন্তু একদম ছোট ছিল, বিষয়টা এরকম না, 6 বছর বা 7 বছর বয়সী ছিল। সে অজুও শিখেছে। আর ওই দাদির কাছে মেহেদী হাসান ভাইয়ের মতো অন্যরা যারা পড়তে আসতেন তারাও কিন্তু ওই পুকুরের ওখানে এসে অনেকেই অজু করতেন। ওই ঘাটটি এখন তো মূলত অনেক উন্নত হয়েছে, আর যেখানে অজু করতেন সেটা কিন্তু শুরু থেকেই পাকা করা ছিল। ওনারা প্রতিদিনের মতো পড়া শুরু করে দিয়েছেন। প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, কিন্তু ফয়সালের কোনো খবর নেই। ফয়সালের নানি কয়েকজনকে পাঠান ফয়সালকে যেন খুঁজে আনা যায়। তারা ওই পুকুর পাড় এবং আশেপাশে খুব ভালো করে খোঁজেন, কিন্তু ফয়সালের কোনো খোঁজ পাওয়া যায় না। খোঁজ না পেয়ে তারা ফেরত আসলো। নানি তখন ভাবেন হয়তোবা পড়া ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে আছে। কিছুক্ষণ পর ওনাদের পড়ার একটা ছুটি চলে আসে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর তো ছুটি দিয়ে দেওয়া হয়। বাড়িতে চলে যায় সবাই। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর ওনাদের পাড়ার বেশ কিছু মানুষজন একসাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ওই চিৎকার চেঁচামেচির শব্দ শুনে এই মেহেদী হাসান ভাইও ছুটে যান ওই শব্দের উৎসর দিকে। দেখা গেল ওই পুকুরের দিক থেকে চিৎকার চেঁচামেচির শব্দটা ভেসে আসছে। উনি পুকুরের পাড়ে গিয়ে দেখেন ফয়সালকে একজন লোক মাথায় নিয়ে তার যে পেট, এই পেটটা মাথার তালুর সাথে বাঁধিয়ে উনি লাফালাফি করছেন, অর্থাৎ এমনভাবে পেটের উপর প্রেসার দেওয়া হচ্ছে যাতে করে পেটের ভিতরে যদি পানি থাকে সেটা মুখ দিয়ে বের হয়ে যায়। এই দৃশ্য যখন চলছিল তখন এই ফয়সালের নানি, খালা, আশেপাশের মহিলারাও কিন্তু কান্নাকাটি করছিলেন। 2-3 মিনিট পর তাকে মাথা থেকে যখন নামানো হয় তখন বোঝা গেল এগুলো করে লাভ হবে না, কেননা ফয়সাল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ফয়সালের মৃত্যুর প্রায় 1 বছর কি 1.5 বছর পরে ঘটনা। 3 জন শিশু একসাথে খেলা করছিল ওই পুকুরের পাশেই। 3 জনের নাম ছিল সারওয়ার, আকরাম ও জাকিয়া। সবার বয়স 4 থেকে 5 বছরের মধ্যে। গ্রামের বাচ্চারা যেভাবে খেলা করে ঠিক সেভাবেই তারা মাটির তৈরি চুলা, হাড়ি, পাতিল এই জাতীয় বিভিন্ন খেলনা দিয়ে তারা খেলা করছিল। তো তারা যখন খেলছিল, খেলার এক পর্যায়ে জাকিয়া নামের মেয়েটি মাটির তৈরি ছোট খেলনা পাত্রে পানি আনতে পুকুর ঘাটে যায়। সে পানি আনতে দেরি হয়। সারোয়ার নামের ছেলেটি পুকুর পাড়ে গিয়ে দেখে জাকিয়া কয়েকবার হাবুডুবু খেয়ে পানিতে তলিয়ে যাচ্ছে। সারোয়ার সাথে সাথে জাকিয়ার বাড়িতে দৌড়ে খবর দেয়। যে ঘাট ব্যবহার করে জাকিয়া পানি আনতে গিয়েছিল ওই ঘাটের সাথেই কিন্তু এই জাকিয়াদের বাড়ি। খবর পেয়ে বাড়ির সবাই চিৎকার চেঁচামেচি করে পুকুর পাড়ে চলে আসে। কয়েকজন পানিতে নেমে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে জাকিয়াকে উপরে তোলে, কিন্তু ততক্ষণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জাকিয়া ইহকাল ত্যাগ করেছেন। এই ঘটনার 1 বছর পর আকরাম নামের ছেলেটিও পানিতে পড়ে যায়। আশ্চর্যজনকভাবে ওই দিনেও কিন্তু সরোয়ার তার সাথে ছিল। সরোয়ার দৌড়ে গিয়ে তার এক চাচাতো বোনকে ডেকে নিয়ে আসে। আল্লাহর অশেষ রহমতে এবারের যাত্রায় আকরামকে তারা উদ্ধার করতে সক্ষম হয়। আকরাম প্রাণে বেঁচে যায়। মেহেদী হাসান ভাই যখন ক্লাস 5-এ পড়েন, তো ওনার শিক্ষকের বাড়ি ওনাদের বাড়ির পাশেই থাকায় মাগরিবের নামাজের পর তার কাছে পড়তে যেতেন। ওনার শিক্ষক সম্পর্কে কিছু তথ্য জানিয়েছেন। ওনার নাম আলহাজ মাস্টার মোহাম্মদ শহীদুল্লাহ রিজভী।
উনি ওনাদের ওই উপজেলার মধ্যে কয়েকবার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ভূষিত হয়েছেন। ওনার পরিবারে 4 জন শিক্ষকতার মহান পেশার সাথে জড়িত। পাশাপাশি ওনার ধর্মীয় শিক্ষায় ছিল অগাধ জ্ঞান। এই শিক্ষক মেহেদী হাসান ভাইকে তার সন্তানের মতো করেই গড়ে তুলেছেন। প্রতিদিনের মতো সেদিন উনি পড়তে গিয়েছেন। ঘরে প্রবেশ করে দেখেন তার শিক্ষকের ছেলের বউ তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর শিক্ষক মেয়েটিকে ঝাড়ফুঁক করছেন। ধর্মীয় বিষয়ে স্যারের অগাধ জ্ঞান থাকায় তিনি ঝাড়ফুঁক জানতেন। মেয়েটিকে যখন দেখলেন মেহেদী হাসান ভাই, উনি দেখলেন মেয়েটার ঘাড় একটু বাঁকা হয়ে আছে, মেয়েটা কান্না করছে। ঝাড়ফুঁক শেষ হলে মেয়েটির মা তার মেয়েকে নিয়ে ঘরে চলে যান। এরপর মেহেদী হাসান ভাই স্যারের কাছে জানতে পারেন যে মেয়েটি মাগরিবের আজানের কিছুক্ষণ আগে কোনো এক কারণে পুকুর পাড়ে গিয়েছিল। পুকুরের পশ্চিম পাড়ে, যেখানে তাল গাছ, বট গাছ, গাব গাছ, বাঁশঝাড় রয়েছে, সেই দিকটাতে। সেই বাঁশঝাড়ের নিচে মেহেদী হাসান ভাইয়ের এক চাচাতো ভাইয়ের গরু কিন্তু দিনের বেলায় নাকি সারাদিনই রেখে দেওয়া হতো, বেঁধে রাখা হতো আর কি। ঘটনার দিন ওনার চাচাতো ভাইয়ের স্ত্রী গরুর অস্বাভাবিক ডাক শুনতে পেয়েছে। এটা শুনে দৌড়ে পুকুর পাড়ে গিয়েছেন। গিয়ে দেখেন ছোট মেয়েটি ভয় চিৎকার করছে আর তার ঘাড় বাঁকা হয়ে আছে। তো ওই জায়গা থেকে উদ্ধার করে মেয়েটির মাকে নিয়ে স্যারের কাছে যায় ঝাড়ফুঁক করার জন্য আর কি। তো স্যার এই পর্যন্ত বলেন আর কি। এরপর পড়া শুরু করান সবাইকে। পড়া শুরু করার কিছুক্ষণ পর আবার মেয়েটির মা কান্না করতে করতে স্যারের কাছে এসে বলে, কাকা, আপনার নাতনির অবস্থা আরো খারাপ হতে শুরু করেছে, আমি কি কোনো কবিরাজের শরণাপন্ন হতে পারি? স্যার একটু চুপ করে রইলেন, এরপর বললেন, আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। কিছুদিন পর ওই মেয়ের সাথে কবিরাজের বাড়িতে যাওয়া এক ব্যক্তির কাছে মেহেদী হাসান ভাই জানতে চাইলেন যে কবিরাজের কাছে নেয়ার পর ঘটনা কি হয়েছিল। এরপর ওই লোকটি যা বলল তা শুনে তো মেহেদী হাসান ভাই চমকে উঠলেন। কবিরাজের বাড়িতে যেতে যেতে রাত ওই দিন প্রায় 9টা বেজে যায়। কবিরাজ তাদেরকে বাইরে বসতে বললেন এবং তার ঘরের একটা রুমে চলে গেলেন। বিভিন্ন বিষয় তো গোছগাছ করতে হবে এই জন্য। এরপর উনি সবাইকে ঘরের ভেতরে আসতে বললেন। মেয়েটিকে নিয়ে ঘরে প্রবেশ করা হলো। তারপর কিছুক্ষণ রিচুয়াল করার পর মেয়েটির মধ্যে জিনকে হাজির করানো হলো। জিন হাজির হয়েই বলতে লাগলো, আমাকে কেন বিরক্ত করলি? তোর এত বড় দুঃসাহস কিভাবে হয়? কবিরাজ কিন্তু নরম সুরেই বললেন, তুই মেয়েটিকে মারতে গেলি কেন? জিন নাকি তখন বলে, মারতে আর পারলাম কই, পুকুর পাড়ে বেঁধে রাখা গরুটা বারবার তেড়ে আসছিল আমার দিকে, তার শিং দিয়ে আমাকে মারার জন্য, কিন্তু গরুটি বাধা থাকার কারণে আমার কাছাকাছি আসতে পারছিল না। তারপর আমি যখন মেয়েটিকে মারার জন্য যাচ্ছিলাম তখন এই গরুটি জোরে জোরে ডাকতে শুরু করে। তখন মাত্র মেয়েটির ঘাড়ে হাত রেখেছি, তখন গরুর মালিক চলে আসে। আমার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এই কথা শোনার পর কবিরাজ আবার প্রশ্ন করে, তুই কোত্থেকে আসছিস এখানে? জবাবে জিন বলে, আমি একা না, আমরা আরো কয়েকজন আছি। পুকুর পাড়ের যে তাল গাছ রয়েছে এখানে থাকি। প্রতি বছর ছোট বাচ্চাকে মেরে আমরা কালো জাদুর চর্চা করি। এরপর ওই জিনটা নাকি আরো স্বীকার করে তারাই নির্মমভাবে হত্যা করেছিল ফয়সালকে, জাকিয়াকে, আরো অনেককেই হত্যার চেষ্টা করেছিল, তবে ব্যর্থ হয়েছিল। জিনটা এই কথা বলার পর কবিরাজ বলেন, এই তোর চেলাগুলো সবগুলোকে ডাক, আমি সবার সাথে কথা বলবো। কিছুক্ষণের মধ্যে একে একে সবাই নাকি চলে আসে। কবিরাজ সবাইকে একসাথে বলে, তোরা এই জায়গা ছেড়ে অন্য কোনো জঙ্গলে চলে যাবি, এইটা তোদের থাকার জায়গা না, এটা মানুষের থাকার জায়গা। এখানে আসবি, থাকবি, ইচ্ছে মতো আমাদেরকে মেরেও ফেলবি, তা তো হবে না। বিনিময়ে কি চাস বল? জিনগুলো কবিরাজকে বলে যে 5 জনকে নিয়ে তারপর আমরা নিজেরাই স্থান ত্যাগ করব, এটাই আমাদের শেষ কথা। কবিরাজ এতটাই রাগান্বিত হয়ে যায়, উনি বললেন, আর একটা হত্যাকাণ্ড আমি এখানে হতে দেব না। কবিরাজ রিচুয়াল শুরু করেন। হাতে একটা কাচের বোতল নিয়ে একে একে সবগুলোকে বন্দি করে ফেলেন। এরপর কবিরাজ একটু তেল পড়া ঝাড়ফুঁক দিয়ে সবাইকে বলেন, যান, চলে যান, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় কাজটি সম্পন্ন হয়েছে। এরপর কিন্তু ওই মেয়েটি একদম স্বাভাবিক হয়ে যায়, তার ঘাড় যেটা বাঁকা ছিল এটাও স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনার পর অদ্ভুত একটা বিষয় কিন্তু সবাই লক্ষ্য করে। এই যে তাল গাছ, এই তাল গাছে একটা সময় অনেক তাল হতো। এই তাল গাছটির বয়স 60 বছরের উপরে। ওই তাল গাছে যখন তাল হতো, হঠাৎ করে নাকি ওই গাছে তাল আসা বন্ধ হয়ে যায়। শুধু লম্বা লম্বা লাঠির মতো তালের যেই অংশটা বের হয় সেটা দেখা যেত। এরপরে আর কোনো তাল হতো না।
অনেক তাল হতো একটা সময়, মানে এত তাল হতো অকল্পনীয়। মূলত এই জিনগুলো যখন থেকে এই তাল গাছের উপরে আশ্রয় নিয়েছে, এরপর থেকেই নাকি এই তাল আসা ওরা বন্ধ করে দেয়। কেননা এই তালগুলো যখন ছোট থাকতো, অনেকেই এই তালগুলো কাঁধি সহ পেরে নামাতো। এই তালের ভিতরে যে নরম নরম শ্বাস হয়, এগুলো মানুষ খেত। তো দেখা যেত যে এই জিনগুলো বিরক্ত বোধ করতো, যাতে এখানে তালই না হয়, মানুষজন উপরে যাতে না ওঠে। এই জন্যই মূলত ওরা বিশেষ এক কালো জাদু করে এই তাল গাছে তাল আসা বন্ধ করে রেখেছিল। কবিরাজ যখন ওই জিনগুলোকে বন্দি করে মাটিতে পুঁতে ফেলেন, এরপর থেকে নাকি ওই তাল গাছে তাল আসতে শুরু করে, যেটা এখনো নাকি আছে। মেহেদী হাসান ভাই জানিয়েছেন, এই যে ফয়সাল, জাকিয়া, এরা পৃথিবীতে নেই, তাদের জন্য দোয়া চেয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। যেহেতু তারা অনেক শিশু বয়সেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, তাই আমরা আশা করতেই পারি যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বাগানে রেখেছেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এরকম একটা পেয়ারা গাছ আমি নিজেও দেখেছি। আমার খুব কাছের এক বন্ধু, যার নাম হচ্ছে মাসুদ। তো মাসুদ আমাকে বলেছিল যে এই পেয়ারা গাছে একটা সময় নাকি পেয়ারা অনেক হতো, কিন্তু পেয়ারা কামড় দিলেই দেখা যেত ভেতরে নষ্ট। বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে এই পেয়ারা গাছের পেয়ারা এরকম। আমি যখন ওই গাছের পেয়ারা খেলাম, তখন আমি বললাম যে এখন তো ঠিক আছে। তখন আমার ফ্রেন্ড মাসুদ বলল যে এই গাছে নাকি বিভিন্ন সময় একটা নারী অবয়বকে দেখা গিয়েছিল। এটা তার পরিবারের বেশ কয়েকজন সদস্যই দেখেছিল। মূলত এইটার কারণেই এই গাছের এই অবস্থা হয়েছিল। পরবর্তীতে রাজবাড়ির একটা নামকরা মাদ্রাসা রয়েছে, গোয়ালন্দ মাদ্রাসা, ওখানকার একজন হুজুর ওই বাড়িতে এসেছিলেন কোন একটা কাজে। উনি এই গাছটি দেখার পর কিছু ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। এরপর ওই জিনটা নাকি ওই গাছের আস্তানা ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারপর থেকে গাছের যে পেয়ারা আসা, এটা স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হলেও আগের মতো এতটা হতো না, তবে পেয়ারাগুলো কিন্তু আর নষ্ট থাকতো না, পেয়ারাগুলো ভালো থাকতো। আমি নিজেও ওই গাছের পেয়ারা খেয়েছি, এই জন্যই আর কি আমি বললাম যে এরকম হয়। কিন্তু অনেক সময় জিনেরা যেই গাছে এসে আস্তানা গাড়ে, অনেক ক্ষেত্রে দেখা যায় সেই গাছের ফল হয় না, আবার ফল হলেও সেটা পোকা হয়। অনেক দেখা যাচ্ছে ওষুধ দেওয়া হয়েছে গাছে, তারপরে কোনো লাভ হচ্ছে না, এরকম কিন্তু হয়। ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। ঘটনাটি একদম রিসেন্টলি বলতে হবে, কেননা এটি শুরু হয়েছে 2026 সালের এপ্রিল মাসের প্রথম দিন থেকে। যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে হোসনে আরা। সম্পর্কে একরামুল হক ভাইয়ের উনি ফুফাতো বোন হন। এবার মূল ঘটনায় আসি। এই যে হোসনে আরা আপা, উনি মূলত অনেক কঠিন কঠিন কাজ করতে বাধ্যই হন বলতে হবে, কেননা ওনার হাজব্যান্ড একজন রেমিটেন্স যোদ্ধা। ওনার হাজব্যান্ড 2025 সালে বিদেশ চলে যান। এরপর পরিবারের অনেক কঠিন কঠিন কাজ ওনার ঘাড়ের উপর এসে পড়ে। এই কারণে বলছি, কেননা ওনার হাজব্যান্ড যেটা করতেন সেটা হচ্ছে ষাঁড় গরু লালন পালন করতেন। এটা আবার কুরবানির সময় বিক্রি করে দিতেন। যখন ওনার হাজব্যান্ড বিদেশে যান, তখনও তো ওনার বাড়িতে ষাঁড় গরু আছে, আর কুরবানি ঈদে উনি এগুলো বিক্রি করবেন। বিক্রি করার পর আবার কিন্তু নতুন করে গরু কেনেন। কুরবানি ঈদে ষাঁড় গরু বিক্রি হয়েও যায় 2025 সালে। এরপর ওনার হাজব্যান্ড বিদেশ যান। এরপর হাতে যে পরিমাণ টাকা পয়সা ছিল, এটা দিয়ে আবার দুটো ষাঁড় গরু কেনেন 1 বছর লালন পালন করবেন বলে। যেহেতু ওনার হাজব্যান্ড যখন দেশে ছিলেন, অনেক কঠিন কঠিন কাজ করতেন বলতে, এই ষাঁড় গরু লালন পালন করতে গিয়ে এই গরুর ঘাস তো কাটতে হবে। একটা সময় তো ওনার হাজব্যান্ড এগুলো করতেন। এখন ওনার হাজব্যান্ড বিদেশ চলে গেছে, এটা তো ওনাকেই করতে হবে। ওনার 3টা মেয়ে, একটা ছেলে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, অন্য যে 2জন মেয়ে তারা ছোট ছোট, ওনার ছেলেও ছোট। এরা কিন্তু এই ঘাস কাটতে পারে না, কি আর করা, উনি কষ্ট করে এই কাজটি করছিলেন। গরুদের ঘাস কিন্তু একটা নির্দিষ্ট জমিতে ওনারা ফলিয়েছেন। তারপর দেখা যাচ্ছে মাঠের বিভিন্ন জায়গায় লম্বা লম্বা ঘাস হয়ে যায়। এগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে যে জমির মালিক কেটেই ফেলে দেন বা লোক লাগিয়ে কাটাতে হয়। তখন কি হয়, যারা এই গরু লালন পালন করেন ওনারা এগুলো কেটে নিয়ে আসেন। যার কারণে ওই সাইডটাতে গিয়ে, অর্থাৎ যেই সাইডে এই ঘাস ফলানো হয়েছিল, তারপর বড় বড় ঘাস এমনিতেও হতো, এই সাইডটাতে গিয়ে ঘাস কাটতে হতো। আর এই সাইডটা অনেকটা চকের মতো, উঁচু ঢিবি আছে, টিলার মতো আর কি।
ওখানে হয় কি, এই যে ঘাসগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে ঘাসের সাথে কাদা টাদা থাকে, এগুলো আবার গরু খেতে চায় না। এই ঘাসগুলো কাটার পর এগুলো আবার পানিতে ধুইতে হয়, পানিতে ধোবার পর এগুলো শুকাতে হয়, তারপর গরুকে দিতে হয়। ভেজা ঘাস গরু খেতে চায় না, খেলে গরুর পেটেও সমস্যা হতে পারে। তো এই যে কাজগুলো, এই কাজগুলো করতে গিয়ে একটা সমস্যা দেখা দিল। তা হচ্ছে, উনি যেখানে গরুর ঘাস ধোয়ার কাজটা করতেন, ওইটা একটা পুকুরের মতো ছিল। ওই চকের ওখানে একটা পুকুর। উনি চিন্তা করতেন, ঘাস যেহেতু আমি পানিতে ধুয়ে নিলাম, এখন এখান থেকে গোসলটা করে তারপর বাড়িতে যাই। উনি প্রতিদিন এই কাজটি করতেন। উনি সাধারণত দুপুর 1টার আগেই বাড়িতে ফেরত আসতেন এই ঘাসগুলো নিয়ে। একবার কি হয়, উনি এক রাতে একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন একটা অবয়ব তাকে বলছে যে তুই কখনোই আর এই ডোবার এখানে আসবি না, তুই এখানে ঘাস ধুবি না, তুই এখানে গোসলও করবি না। আমরা এখানে 7 ভাই থাকি। আমরা 7 ভাইয়ের মধ্যে 3 ভাই কিন্তু আমরা ভালো, আর 4 ভাই কিন্তু অতটা ভালো না। এরা 19 থেকে 20 হলেই মানুষের ক্ষতি করে, কিন্তু কিন্তু তার মানে এই না এরা আগ বাড়িয়ে মানুষকে ক্ষতি করতে যাবে। তুই যে চেয়ে এসে আমাদেরকে বিরক্ত করতেছিস। এখানে আমরা 7 জন থাকি, তুই এখানে আর আসবি না, আমাদের অসুবিধা হয়। স্বপ্নে এই জিনিসটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করছেন, কি দেখলাম, এটা কি দুঃস্বপ্ন নাকি সত্যি কিছু। পরদিন সকালবেলা উনি ভাবছেন যে কি করি, স্বপ্নে এরকম একটা জিনিস দেখলাম, এখন করবোটাই বাকি। এই যে 2টা গরু আছে, এদেরকে যে পরিমাণ খাবার দিতে হবে, আমি তো অন্য জায়গা থেকে ঘাস আনলে হবে না। ওখানে আমরা ঘাস ফলিয়েছি, আবার পাশে অন্য ঘাসও আছে, এত ঘাস কোথায় পাবো। তারপরও উনি ওই স্বপ্নের বিষয়টা কিছুটা গুরুত্ব দিয়ে আশপাশ থেকে ঘাস কেটে এনে দিচ্ছিলেন কয়েকদিন। কিন্তু দেখা যাচ্ছে যে পরিমাণ ঘাস উনি কেটে আনছেন, তাতে গরুর পেট ভরছে না। গরুগুলো বিভিন্ন সময় ডাকাডাকি করে, রাতের বেলা ডাকাডাকি করে, পেটে ক্ষুধা। তাই বাধ্য হয়ে উনি আবার সিদ্ধান্ত নিলেন ওখানে যাবেন। তো উনি গিয়েছেন। যেদিন উনি গিয়েছেন, ওই দিন দুপুর 1টার দিকে পাশের একজন প্রতিবেশী, তার নাম হচ্ছে হোসেন মিয়া, উনি এই হোসনিয়ার আপাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসছেন। কি ব্যাপার, কি হলো? তখন এই হোসেন মিয়া বলেন এক ভয়ঙ্কর কথা। উনি ওনার গরুগুলোকে নিয়ে ওই ডোবার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন ওই ডোবার ভিতরে পানির শব্দ, মানে ছলাৎ ছলাৎ শব্দ। উনি চিন্তা করলেন বড় কোনো মাছ আছে মনে হয়, এরকম শব্দ করছে। উনি কি মনে করে যখন ডোবার কাছে উকি দিয়েছেন, তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখতে পান ডোবার ঠিক মাঝ বরাবর এই হোসনিয়ার আপা একবার পানির উপর ভেসে ওঠে সোজাভাবে, আবার মনে হচ্ছে পানির নিচে তলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ তাকে হ্যাঁচকা টানে পানির নিচে নিয়ে যায়, আবার তার পা ধরে উপর দিকে তুলে ধরে, আবার নিচের দিকে নিয়ে যায়, কিছুক্ষণ রাখে, আবার উপরের দিকে তুলে ধরে। উনি তো দেখে বুঝতে পারছেন এটা তো হোসনিয়ারা। তখন উনি এই হোসনিয়ারা আপাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপিয়ে পড়েন। উনি যদিও বা জানতেন এটা স্বাভাবিক কোনো বিষয় নয়, এই ঘটনায় যদি উনি আগ বাড়িয়ে সহযোগিতা করতে চান, তাহলে ওনারও প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী উনি তো ওনার দায়িত্ব পালন করতে গিয়ে ওই ডোবাতে ঝাঁপ দিয়েছেন। ঝাঁপ দেওয়ার পর হোসনিয়ার আপাকে উনি খপ করে হাতটা ধরেছেন। এরপর উনি সাঁতার দিয়ে তীরে আসার চেষ্টা করছেন। তবে আল্লাহর রহমতে উনি কোনো ধরনের বাধাপ্রাপ্ত হন নাই। হোসনিয়ারা আপাকে নিয়ে যখন ওই তীরে আসেন, তখন দেখেন হোসনিয়ারা আপা অজ্ঞান হয়ে গেছে। তখন দ্রুত তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসেন, বলেন এই ঘটনা। তখন হোসনিয়ারা আপা, উনি তো সেন্সলেস অবস্থায় আছেন, পরিবারের সদস্যরা তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। হোসনিয়ারা আপার বাবার বাড়িও কিন্তু একদম পাশেই, তারাও ওখানে চলে আসে, অর্থাৎ এই হোসনিয়ারা আপার বাসায় চলে আসে, এসে তারাও জ্ঞান ফেরানোর চেষ্টা করে। যখন জ্ঞান ফেরে, তখন এই হোসনিয়ারা আপা স্বপ্নের বিষয়টা জানান। তারপর টানা কয়েকদিন উনি গরুর ঘাস কাটতে যেতে পারেন নাই, বাধ্য হয়ে আবার গিয়েছেন, এটাও জানান। এবং উনি এটাও জানান যে গরুর ঘাস যখন উনি ধুতে গিয়েছেন, তখন মনে হলো কেউ একজন হ্যাঁচকা টানে ওনাকে ওই ডোবার মধ্যে নিয়ে গেছে। তারপর একবার তাকে পানির নিচে টান দিয়ে নিয়ে যায়, আবার উপরে ভাসিয়ে দেয়। এভাবে চুবাচ্ছিল। তার কাছে অতটুকুই মনে হয়েছে। একটা পর্যায়ে ওনার কিছু মনে নাই। তারপর তো জ্ঞান ফিরে দেখেন যে উনি বাড়িতে আছেন। কিভাবে আবার ওই হোসেন মিয়া উদ্ধার করেছেন সেই বিষয়টা উনি শোনেন। হোসেন মিয়ার প্রতি উনি কৃতজ্ঞতা জানান। কিন্তু সমস্যা এখানে শেষ হয় না। ওই রাতে এই হোসনিয়ার আপা ঘুমিয়ে আছেন, পাশে ওনার মেয়েও ঘুমিয়ে আছে, ছেলেও ঘুমিয়ে আছে আর এক জায়গায়। হঠাৎ করে মনে হলো টিনের চালে ধরাম করে কোনো কিছু একটা পড়লো। টিনের চালের উপর যদি
নারকেল পড়ে বা ডাব পড়ে কত জোরে আওয়াজ হয়, মনে হলো ওরকম আওয়াজ হয়েছে, বোম ফাটার মতো আওয়াজ হয়েছে। ধর্মর করে উঠে বসলেন সবাই, এত জোরে আওয়াজ হয়েছে, কে ঢিল মারলো, এত বড় ঢিল কে মারতে পারে। এই চিন্তা করতে করতেই হঠাৎ করে এই হোসনে আপার মধ্যে অদ্ভুত রকমের পরিবর্তন দেখা দেয়। ওনার পাশে থাকা মেয়ে সে এই পরিবর্তনটা বুঝতে পেরেছে। তার মেয়ে খেয়াল করে যে হোসনে আপা নিজে নিজে নিজের মাথার চুল ছেঁড়া শুরু করেছেন আর এলোমেলো কথা বলছেন। উনি এরকম কথা বলছেন, ওনার মেয়ে তো ছোট মানুষ, আসলে কি বলবে কি করবে বুঝতে পারছে না। তখন নাকি ওই হোসনে আপা বলছেন যে বাঁচাতে পারবি না, একে বাঁচাতে পারবি না, ওর কত বড় সাহস, ওকে কতবার নিষেধ করলাম তারপরও ও আবার গেছে। অবস্থা বেগতিক দেখে হোসনে আপার মেয়ে দরজা করে দৌড় দিয়ে বাইরে বেরিয়ে সোজা তার নানি বাড়িতে চলে গেছে। নানি বাড়িতে একদম পাশেই ছিল। রাতের বেলা তাদেরকে ডেকে তুলেছে, ওই বাড়ির লোকজন এখানে চলে আসছে। হোসনে আপার মা যখন ওখানে আসছেন, আসার পর হোসনে আপার মাকে উদ্দেশ্য করে হোসনে আপার ভেতরে থাকা ওই অবয়বটা বলছে, তোর মেয়েকে বাঁচাতে পারবি না, কত বড় সাহস, ও আবার গেছে, ওকে নিষেধ করার পরেও। এদিকে আশপাশ থেকে লোকজন চলে আসছে, ওই যে হোসেন মিয়া উনিও চলে আসেন, এসে দেখেন এই অবস্থা। যারা পুরুষ সদস্যরা আছেন তারা তো ধরে রাখার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তাকে ধরে রাখা যাচ্ছে না। তো একটা পর্যায়ে তখন ওই পরিবারের সদস্যরাই বলেন যে কি করা যায় আপনি একটু বলেন, আপনার কাছে এই পরামর্শ চাই। তখন কোনো কথা বলে না, বোঝা গেল যে কাজ হবে না, এরা ওই পরিবারের সাথে সরাসরি কথা বলবে না। হোসনে আপার শরীরে তিনটা মনে হলো খিচুড়ির মতো একটা ঝাঁকুনি দিল, তারপর জিনটা চলে যায়। এরপরে হোসনে আপা স্বাভাবিক হয়ে যান। পরদিনই একজন হুজুর আনা হয়, যিনি এই ধরনের রুকিয়া সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ ছিলেন। উনি আসার পরপরই যখন সব কথা শুনলেন, হোসনে আপার শরীরে সরাসরি ওই জিনটাকে হাজির করান। জিজ্ঞেস করেন যে এরকম বিরক্ত করার কারণ কি। তখন জিনটা ওই একই কথা বলে যে এইটা আমাদের চলাচলের পথ, আমরা এখানে থাকি, ও আসে, আমরা অসুবিধায় পড়ি, আমরা খুব বিরক্ত হই। আর ও এমন সময় আসে ভর দুপুরবেলা, এই সময় তো আসা উচিত না, ওকে স্বপ্ন দেখিয়েছি তারপরেও আসছে। তখন ওই হুজুর বলেন যে আসলে না এসে উপায়টা কি। তার দুটো গরু আছে, এই গরুর ঘাস ওইখানে কাটতে হয়, এমনটা না যে অন্য জায়গায় সে কাটতে গেলে ফ্যাসিলিটি পাবে, কারণ ওখানে তারা একটা নির্দিষ্ট জমিতে ঘাস ফলিয়েছে, এই যে নেপিয়ার ঘাস টাইপের ঘাস ফলিয়েছে, এছাড়া অন্যান্য ঘাসও ওইখানে পাওয়া যায়। তাহলে এই গরু দুটোকে ওনারা কি খাওয়াবেন? ওনারা এমন ধনী না যে ঘাস কিনে এনে ওনারা খাওয়াবেন, এটা তো ওনারা পারবেন না। সুতরাং আপনারা বিষয়টা বিবেচনা করেন, ঠিক আছে ও ঘাস ওইখানে না হয় আর না ধুলো, কিন্তু ঘাস তো কাটতে হবে। তখন নাকি ওই জিনটা বলে, আচ্ছা ঠিক আছে, সামনের মঙ্গলবার ওই ঢিবিতে 10 কেজি মিষ্টি আর 2টো কালো মোরগ তোরা দিয়ে আসবি, তাহলে আর সমস্যা হবে না। হুজুর এটা বলে দিলেন। অন্য সদস্য যারা ছিলেন তারাও শুনলেন, তারাও বিষয়টা বললেন যে ঠিক আছে মঙ্গলবার আমরা এটা দিয়ে আসবো। তো যখন সব কিছু ঠিকঠাক, হুজুরও চলে গেলেন, জিনও চলে গেল, এরপরে পরিবারের সদস্যরা কি মনে করে তারা এই জিনিসটা দিলেন না। তারা চিন্তা করলেন সমস্যা ঠিক হয়ে গেছে, এখন কষ্ট করে আবার 10 কেজি মিষ্টি কিনবো, 2টো কালো মোরগ কিনবো, দরকার নাই। তারা যখন মঙ্গলবার দিলেন না, এরপর শুরু হয়ে যায় আর একটা ঝামেলা। হঠাৎ করে পরিবারের অনেক সদস্যরা সেখানে ছিলেন, সবার উপস্থিতিতে হঠাৎ করেই এই হোসনে আপার মধ্যে ভয়ঙ্কর রকমের পরিবর্তন চলে আসে। উনি মাথার চুল এলোমেলো করে ফেলেন, মাথার চুল ছিঁড়তে থাকেন, তারপর ঘরের ভেতর থেকে একটা কুড়াল নিয়ে আসছেন, নিয়ে এসে উনি বলতেছেন যে এ আর বাঁচবে না, তোরা ইনসান জাতি প্রতিজ্ঞা ভঙ্গ করিস, প্রতিজ্ঞা করার পরও তোরা কথা রাখলি না, সুতরাং আর কোনো কাজ হবে না, একে মেরেই ফেলবো। এই কথা বলার পরে হোসনে আপার বড় বোন আবার ওখানেই বসা ছিল। উনি বলতেছেন, একটু সাহস করে বলতেছেন খুব নরম সুরে, যে আমাদের তো ভুল হয়ে গেছে, আমাদের আসলেই এত বড় ভুল হয়ে যাবে আমরা নিজেরাও বুঝতে পারিনি, আমরা এই মঙ্গলবার তো দিতে পারিনি, আসতেছে মঙ্গলবার অবশ্যই দেব, আপনি মনে কষ্ট নিয়েন না, রাগ করেন না। তো বেশ কয়েকবার এটা বলার পর মনে হলো যে হোসনে আপা শরীরের ভিতরে থাকা ওই অভাবটা কিছু একটা চিন্তা করলো। এরপর বললো আচ্ছা ঠিক আছে যা, এবারের মতো শেষ সুযোগ দিলাম, কিন্তু এরপরে যদি না দিস তাহলে প্রতিজ্ঞা করলাম এই পরিবারের একটাকেও আর রাখবো না। এরপর পরই হোসনে আপা সেন্স হারিয়ে পড়ে যান। পরিবারের সদস্যরা কিন্তু ওই ঢিবিতে 10 কেজি মিষ্টি এবং 2টো কালো মোরগ দিয়ে আসছিলেন। এরপর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি,
হোসনেরা আপাও ওইখানে ঘাস ধোয়ার জন্য আর যান না, উনি অন্যভাবে কাজটা করে ফেলেন। এখনও এভাবেই আছে, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। আর ঘটনা তো একদম রিসেন্ট ঘটনা বলতে হবে, এই যে এপ্রিল মাসের ঘটনা 2026 সালের, এখন তো জুন মাস চলছে। ওই জায়গার ছবি আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন একরামুল হক ভাই। যদি আমরা ছবি পাই ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে পোস্ট করব। মাদ্রাসাটির নাম আমরা সঙ্গত কারণে বলছি না, তবে মাদ্রাসাটি ওই এলাকার বেশ স্বনামধন্য একটি মাদ্রাসা বলতে হবে। 2016 সাল, তখন উনি এসএসসি পরীক্ষার্থী। পড়ায় অনেক চাপ, মাদ্রাসার হোস্টেলে উনি থেকে লেখাপড়া শুরু করেন। এসএসসি বলতে মাদ্রাসায় সেটাকে দাখিল বলা হয় আর কি। উনি যে রুমে উঠলেন, ওনার সাথে আর একজন ওঠে, সেও তার ক্লাসমেট, তার নাম হচ্ছে হাসান। একটা রুমে থাকতে দিল, মোটামুটি ভালোই কাটছিল। তার রুমমেট কিছু কিছু বিষয় টের পেত, কিন্তু এইগুলো ওভাবে শেয়ার করতো না। তবে এই যে ঈসা ভাই, উনি কিছুই টের পেতেন না। হঠাৎ একদিন রাতের বেলা ওনার ঘুম ভাঙে, রাত তখন আনুমানিক 3টা কি 3:30টার মতো বাজে। উনি বুঝতে পারলেন ওনার রুমের পাশ দিয়ে কারা যেন চলাচল করছে। উনি ভাবলেন হয়তো বা পাশের রুমের ছেলেরা রাতের বেলা বাইরে বের হয়ে দুষ্টামি করছে। তাই ওই রুমের ভেতর থেকেই উনি একটু ধমক দিয়ে বলেন যে, এই তোদের কি চোখে ঘুম নাই? এত রাতে বাইরে ফাজলামি করছিস, বের হবো নাকি? বের হলে কিন্তু পিটানি দিব। এ কথা বলার পর উনি আশা করেছিলেন যে এরা হয়তো এখানে থাকবে না, কিন্তু না, দেখা গেল এই সমস্ত কথার কোনো ভ্রুক্ষেপ না করেই এরা আগের মতোই দৌড়ঝাঁপ করছে। বিরক্ত হয়ে রুমে থাকা একটা লাঠি নিয়ে বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে দেখলেন কেউ নাই, চারদিক একদম নিস্তব্ধ, নীরবতা বিরাজ করছে সেখানে। চিন্তা করলেন কি ব্যাপার, সব গেল কোথায়? মনে মনে এটা ভেবে খুশি হলেন যে যাক, বের হতে হতে এরা পালিয়েছে। উনি আবার রুমে এসে শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়েছেন, চোখে ঘুম ঘুম ভাব আসছে, হঠাৎ করে আবার বাইরে এরকম দৌড়াদৌড়ি, চিৎকার চেঁচামেচির আওয়াজ। এবার ওনার মেজাজটা খুব বেশি বিগড়ে গেল। উনি রুমে থাকা আগের যে লাঠিটা ছিল, এই লাঠিটা না নিয়ে আর একটা মোটা লাঠি নিয়ে বের হয়েছেন। তো বের যখন হয়েছেন, বাইরে যখন গিয়েছেন, এইবার তো উনি মারাত্মক ভয় পেয়েছেন। উনি দেখেন ভয়ঙ্কর টাইপের কিছু মানুষের আকৃতির লোক মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে। এরা নিজেদের মতো করে হই হট্টগোল করছে। এদের চেহারা, শরীর সবকিছুই ভয়ঙ্কর। বেটে আকৃতির না, মোটামুটি লম্বাই বলতে হবে। তবে যতটুকু বোঝা যাচ্ছিল তাতে এতটুকু মনে হওয়াটাই স্বাভাবিক যে এরা মোটেও স্বাভাবিক আকৃতির কেউ না। উনি এটাও খেয়াল করেছেন, এরা যে দৌড়ঝাঁপ করছে, এদের পা কিন্তু মাটিতে পড়ছে না। উনি এই কারণেই এই জিনিসগুলো দেখতে পেয়েছিলেন, কারণ মাদ্রাসার কিছু কিছু জায়গায় সাইডে কিন্তু এনার্জি বাল্ব জ্বলছিল, যার কারণে উনি ওইটুকু আলোতে যতটুকু বোঝার বুঝতে পেরেছিলেন। তো উনি যখন এটা দেখেছেন, একটা পর্যায়ে মনে হলো যে ওই অবয়বগুলো ওনাকে দেখে ফেলেছে। তারা যখন এই ঈসা ভাইয়ের দিকে তাকিয়েছে, মনে হলো এরাও ভয় পেয়েছে। এদের মধ্যে কেউ কেউ দৌড়ে কোথায় যেন চলে গেল, কেউ কেউ আবার দৌড়ে গাছে উঠে গেল, কেউ কেউ আবার সাথে সাথে ভ্যানিশ হয়ে গেল। উনি এটা দেখে তো মারাত্মক ভয় পেয়েছেন। মানে এইটা অল্প সময়ের মধ্যেই সবকিছু হয়ে গেল আর কি, 10 সেকেন্ডের মধ্যেই এই ঘটনা ঘটে গেছে। উনি দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়েছেন। যদিও বা ওই সময় গরমকাল ছিল, একটা কাঁথা বের করে কাঁথা গায়ে দিয়ে একদম মুড়ি দিয়ে উনি ঠকঠক করে কাঁপছেন ভয়ে। জানলারে কি দেখলাম, এখন যদি এই জিনিস আমার রুমের মধ্যে ঢুকে পড়ে তখন আমার কি হবে? উনি তো ভয়ে, ওনার অবস্থা খারাপ। ওই রাতে উনি আর ঘুমাতেই পারেন নাই। উনি যে পাশের জনকে ডাকবেন, এই আওয়াজটা ওনার গলা দিয়ে বের হচ্ছে না, মানে শরীরে এই শক্তিটাও নাই, গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। কোনো রকমের রাতটা পার করেছেন নির্ঘুম। এরপরে উনি এক বড় ভাইয়ের সাথে বিষয়টা শেয়ার করেন। তখন ওই বড় ভাই বলেন যে রাতের বেলা অনেক কিছুই দেখবা, তবে এদেরকে ঘাটাতে যেও না, বিরক্ত করতে যেও না, ওদেরকে কৌতূহল নিয়ে দেখতেও যেও না, তাহলে কিন্তু বিপদে পড়বা। ওরা ওদের মতো থাকে, আমরা আমাদের মতো থাকি। এখন পর্যন্ত ওরা তো আমাদেরকে কোনো ক্ষতি করেনি। এই কথা শোনার পর ঈসা ভাই আশ্বস্ত হলেন। এরপর যখন ওনার বন্ধুর সাথে বিষয়টা শেয়ার করেছেন, তখন ওনার বন্ধুও বলেছে যে হ্যাঁ, এরকম শব্দ আমিও শুনছি, কিন্তু আমি কখনো বের হই নাই। এরপরের একটাদের ঘটনা, ঈসা ভাই
ওয়াশরুমে যাবেন। ওয়াশরুমে যাওয়ার জন্য ওনার যে রুমমেট তাকে ডাক দিয়েছেন, যার নাম হচ্ছে হাসান। একসাথে যাচ্ছেন। ওনাদের যেই ওয়াশরুমটা, এই ওয়াশরুমটা কিন্তু একটু দূরে, মানে একদম কাছাকাছি এটা না। ওনাদের যে থাকার রুমটা, হোস্টেল, এখান থেকে যদি ওনারা ওয়াশরুমের দিকে যাওয়া শুরু করেন, মাঠ রয়েছে, খেলার মাঠ আর কি। তো মাঠের এক পাশে মসজিদ রয়েছে, ওখানে একটা ছোট্ট পুকুর রয়েছে, তার কাছাকাছি জায়গাতেই হচ্ছে ওয়াশরুম। ওখানে যখন ওনারা দুজন যাচ্ছেন, যাওয়ার পথে দুজনই ফিল করলেন ওই যে পুকুর, ওই পুকুরে মনে হচ্ছে কেউ গোসল করছে। একজন না, মনে হচ্ছে কয়েকজন। ওনারা কৌতূহলী হয়ে ওখানে গেলেন। এত রাত্রে কে এত মহা আনন্দ করে সাঁতার কেটে পুকুরে গোসল করছে? যখন কাছে গেলেন, কাছে যাওয়ার পর একটা অদ্ভুত দৃশ্য দেখলেন পুকুরে কেউ নাই, তবে পুকুরের পানি উথাল পাথাল করছে, বড় বড় ঢেউ হয়ে পুকুরের পাড়ে আছড়ে পড়ছে। অনেক সময় দেখা যায় যে বড় কোনো নৌযান যদি নদী দিয়ে চলে যায়, পাড়ে যেভাবে পানি আছড়ে পড়ে, অথবা সমুদ্রে ঢেউগুলো যেভাবে তীরে আছড়ে পড়ে, মনে হচ্ছে ওভাবে পানিগুলো আছড়ে পড়ছে। পানিতে উথাল পাথাল একটা অবস্থা, বোঝাই যাচ্ছে যে একটু আগে এখানে কিছু ছিল। আর পানিতে এই অবস্থা, নিশ্চয়ই এটা স্বাভাবিক কিছু না, পুকুরের পানি তো এরকম হওয়ার কথা না। তখন এই দুজনের বুঝতে বাকি রইল না একটু আগে এখানে কি ছিল। তবে ওনারা ওখানে গিয়ে কোনো অবয়ব দেখেননি। যাই হোক, ওয়াশরুমের কাজ শেষ করে ওনারা যখন ফেরত আসছিলেন, তখন সবকিছু স্বাভাবিকই ছিল। এই সমস্ত কথাও পরবর্তীতে বড় ভাইদের সাথে শেয়ার করেছেন, তারাও একই কথা বলেছেন, এত কৌতূহল ভালো না, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তোমরা তোমাদের মতো থাকো, ওরা ওদের মতো থাক, আমাদের কোনো সমস্যা আগেও করে নাই, ভবিষ্যতেও করার কোনো সম্ভাবনা নাই। তবে এইভাবে বিরক্ত করলে তো করতেই পারে। একবার হয় কি, এই যে ঈসা ভাই, উনি ঘুম থেকে উঠেছেন মাঝ রাতে, ওয়াশরুমে যাওয়ার দরকার। এদিকে সব সময় রুমমেটকে ডেকে ওয়াশরুমে নিয়ে যাবেন, আর ওয়াশরুমটা তো একদম কাছেও না। বন্ধু বিরক্ত হতেই পারে, চিন্তা করে আজ আমি একাই যাই। একা যাওয়ার জন্য উনি বের হয়েছেন। শুরুতে বললাম যে এই ওয়াশরুমের লোকেশনটা কোথায়। প্রথমে তো একটা ছোট খেলার মাঠ রয়েছে, এরপরে মসজিদ রয়েছে, তারপর ছোট একটা পুকুর রয়েছে, এরপরে গিয়ে ওয়াশরুম। উনি যখন ওই মসজিদ পার হয়ে পুকুর পাড় দিয়ে যাচ্ছেন, তখন উনি দেখেন দুটো বিড়াল খেজুর গাছের আড়াল থেকে এসে এখন সামনে চলে আসছে, এসে এই দুটো একটা আরেকটার সাথে মারামারি করছে। এমনভাবে মারামারি করছে যে উনি পথ দিয়ে যেতেই পারছেন না। এদিকে ওনার ওয়াশরুমের চাপটা একটু বেশিই ছিল, বিড়ালগুলো এমন করছে যেতে পারছেন না। বিরক্ত হয়ে একটা বিড়ালের শরীরে মেরেছেন এক লাথি। যখন লাথি মেরেছেন, দুটো বিড়াল দুদিকে দৌড়ে চলে গেছে। এরপর উনি ওয়াশরুমে গিয়েছেন, ফ্রেশ হয়ে যখন ফেরত আসছেন, তখন উনি দেখেন ওনার পথের উপরে চারটা বড় বড় আকৃতির বিড়াল বসে আছে। বড় বড় বলতে এত বড় না যেটাকে অস্বাভাবিক বলে মনে হয়, তবে বিড়ালের যে সাইজ সাধারণত হয়, এগুলোর মধ্যে একটু বড় সাইজ আছে না, ওই রকম। এই চারটা বিড়াল একদম পাশাপাশি বসে আছে লাইন ধরে, রাস্তা আগলেই। মনে হচ্ছে যে এই চারটা অত্যন্ত রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে আছে। উনি চিন্তা করলেন যে দুটো গেছে, মনে হয় আরো দুটোকে সাথে নিয়ে আসছে এই চারটা। উনি করলেন কি, ওনার কাছে মোবাইল ছিল, মোবাইল ফোনের আলোটা ভালো করে জ্বালিয়ে পাশে একটা কঞ্চি পেলেন, এই কঞ্চিটা ভেঙে একটা লাঠির মতো তৈরি করলেন। এরপর ওই চারটা বিড়ালকে ধাওয়া দেওয়ার জন্য সামনে এগিয়ে গেলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, চারটা বিড়াল একদম নির্বিকারভাবেই বসে আছে, তাদের মধ্যে কোনো ভয় ডর কিছুই নাই। তারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঈসা ভাইকে। উনি এগিয়ে যাচ্ছেন, চারটা বিড়াল একদম স্বাভাবিক, তাদের মধ্যে কোনো নড়াচড়া নেই। এই দৃশ্য দেখে ঈসা ভাই ভয় পেয়েছেন যে কি ব্যাপার, এরা কোথাও যায় না কেন, এমন তো হওয়ার কথা না। তখন হয় কি, এই চারটা বিড়ালের মধ্যে প্রথম একটা বিড়াল, যেটা রাস্তার এক সাইডে ছিল আর কি, মনে হলো এই বিড়ালটা উঠে দাঁড়ালো, বসা ছিল তো উঠে দাঁড়ালো। তারপর ওই পাশে ঝোপ জঙ্গল ছিল, ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে সে হাঁটা শুরু করলো, তার পিছু পিছু অন্য তিনটাও চলে গেল। এগুলো যখন চলে গেল, তখন একটা ব্যাপার উনি ফিল করলেন, মনে হলো একটা ঠান্ডা বাতাস এসে ওনার শরীরে ধাক্কা দিল। যখন ধাক্কা দিয়েছে, তখন তো গরমকাল, এত সুন্দর ঠান্ডা বাতাস যখন ওনার শরীরে ধাক্কা দিয়েছে, তখন উনি বলে উঠেছেন, আহ খুব ভালো লাগলো তো, দারুণ মজা লাগলো তো, এই গরমের মধ্যে তো ঠান্ডা বাতাস। উনি খেয়াল করলেন বাতাসটা এক সাইড দিয়ে চলে গেল, মনে হলো ওই বাতাসটা শো শো শব্দ করে পাশে থাকা একটা ঝোপের দিকে গেল।
সেইখানে একদম তছনছ হয়ে যাচ্ছে সবকিছু, এমন একটা অবস্থা। এটা হচ্ছে সেই ঝোপ, যেই ঝোপের দিকে ওই 4টা বিড়াল চলে গিয়েছিল। এরপর তো উনি ওনার রুমে চলে আসেন, শুয়ে পড়েন। এরপর থেকে কিছু সমস্যা উনি ফেস করতে লাগলেন। তা হচ্ছে যে ঘুমের মধ্যে উনি একটা নারী অবয়বকে দেখতে পেতেন। এই নারী অবয়বটা তার সাথে এসে কথা বলতো। তার নাম বলেছে রাশিদা। সে আসতো, গল্প করত, এরকম চলছিল। শুরুর দিকে উনিও বিষয়টা বেশ এনজয় করতেন। এরপরে শীতকাল চলে আসে। শীতকাল যখন আসে তখন উনি ফিল করতেন যে রাতের বেলা ঘুমের ভিতরে ওই অবয়বটা যখন আসে তখন উনি প্রচণ্ড ঘামতে থাকেন। লেপ গায়ে দিলেও ওনার কিন্তু আসলে কোনো লাভ হয় না। এমনটা না যে ওই সময় গরমকাল, ওই সময় শীতকাল। লেপ গায়ে দিলে দেখা যাচ্ছে যে ওনার এমন গরম লাগছে যে লেপটা উনি সরিয়ে ফেলেন। আবার মাঝে মাঝে এমন ঠান্ডা লাগে লেপ গায়ে দিয়েও কোনো লাভ হয় না। সবগুলো লেপ যদি ওনার গায়ের উপর এসেও চাপ দেওয়া যায় তাও মনে হবে যে ওনার ঠান্ডাই লাগছে। আবার শীতকালে এমন গরম লাগছে, ঘেমে একাকার হয়ে যাচ্ছেন। এক এক সময় এক এক রকমের অনুভূতি উনি পেতেন, বিশেষ করে যখন ওই অবয়বটা তার কাছে আসতো। একবার ওই অবয়বটা শরীরের সাথে তার টাচ লাগে। টাচ লাগার সাথে সাথে উনি ফিল করেন যে এর শরীরটা মারাত্মক গরম। এত গরম কিন্তু কোনো মানুষের শরীর হয় না। ওই অবয়বটা আসতো, সুন্দর সুন্দর কথা বলতো। এক পর্যায়ে নাকি ওই অবয়বটা তাকে বলে যে ওই দিন রাতের বেলা যে 4টা বিড়াল বসা ছিল, এরা মূলত এই ঈসা ভাইকে ক্ষতি করার জন্য এসেছিল। কিছুক্ষণ আগেই একটা বিড়ালকে লাথি দিয়েছে এই জন্য। ওই সময় যে হঠাৎ করে এরা এক পাশে ঝোপের দিকে চলে গেল, মূলত তারা চলে গিয়েছে এই রাশিদা পরীর কারণে। আর রাশিদা পরীও যখন বাতাস হয়ে তার শরীর ধাক্কা দিয়ে ওই ঝোপের দিকে চলে গেল, ঝোপের দিকে গিয়ে কিন্তু ওই 4টাকে কিছুটা সায়স্তা করে ওখান থেকে ঝেঁটিয়ে বিদায় করেছে। মূলত ওই যে বাতাসটা লাগার কারণে উনি বলেছেন, খুব মজা লাগলো তো। এটাতেই নাকি ওই রাশিদা পরী তার প্রতি আকৃষ্ট হয়েছে। সে এখন তার কাছে আসে। একটা পর্যায়ে তাকে তো বিয়ের প্রস্তাবও দেয়, কিন্তু ঈসা ভাই সরাসরি সেটা নাকচ করে দেন। কয়েকদিন যখন একই রকম প্রস্তাবনা ঈসা ভাইয়ের সামনে আসে, উনিও নাকচ করে দেন। একটা পর্যায়ে দেখা গেল ওই পরীটা মারাত্মক ক্ষিপ্ত হয়েছে। আগে তো সুন্দরী নারীর বেশ ধরে আসতো, এরপর থেকে এমন ভয়ঙ্কর নারীর বেশ ধরে আসে যেটা কোনো মানুষের পক্ষে সহ্য করাই সম্ভব না। যেহেতু ঘুমের ভেতরে আসতো, যার কারণে ওনার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও সকালবেলা উনি ঘুম থেকে ওঠার পর থেকে মাথা ঝিমঝিম করতো, মনে হতো যে উনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, শরীরে বল পাচ্ছেন না। একবার তো এমন হলো যে উনি ক্লাসে যাচ্ছেন, তখন মাথা ঘুরে পড়ে যান। তখন টিচাররা এটাকে সাধারণ অসুস্থতা মনে করেই একজন ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু দেখা গেল তাতে কোনো লাভ হলো না। এই বিষয়টা যখন উনি একজন ওস্তাদের সাথে শেয়ার করেন, এতদিন তো উনি করেন নাই এই বিষয়গুলো কোনো টিচারের সাথে, তখন ওই ওস্তাদ বুঝতে পারেন বিষয়টা স্বাভাবিক না। ওখানে যেই শিক্ষকগণ ছিলেন এদের মধ্যে একজন এই প্যারানরমাল সমস্যা সমাধানের জন্য মোটামুটি যতটুকু এলেম জানার দরকার সেটা তার আছে। তো উনি মূলত এইটা ট্রিটমেন্ট শুরু করে দেন। যখন উনি ট্রিটমেন্ট শুরু করেছেন, এরপরে দেখা গেল ওই অবয়বটা আর ভয়ঙ্কর রূপ ধরেও আসে না, সুন্দরী নারীর রূপ ধরেও আসে না। সে আসে এই ঈসা ভাইয়ের মায়ের রূপ ধরে, বোনের রূপ ধরে, একদম কাছের আত্মীয়ের রূপ ধরে এসে সে কি করতো, ঈসা ভাইকে ঘুমের মধ্যে বিভিন্ন জিনিস খাওয়াতো, যা খেতে চাইতো তাই খাওয়াতো। এরপর ওই অবয়বটা চলে যেত। ওনার যখন ঘুম ভাঙতো তখন শরীরটাকে মারাত্মক দুর্বল অনুভব করতেন, এত দুর্বল যে শরীর চলছে না। ওনার চিকিৎসা কিন্তু এখনো চলমান রয়েছে। আর ওই অবয়বটা নাকি তাকে হুমকি দিয়ে বলেছে যতদিন এই ঈসা ভাই বিয়ে শাদী না করবেন ততদিন পর্যন্ত সে তার কাজ চালিয়েই যাবে। বোঝাই যাচ্ছে ঘুমের মধ্যে এমন কিছু তাকে খাইয়ে দিয়েছে যার মাধ্যমে তাকে খাওয়ানোর জাদু করা হয়েছে। আর এই কারণে ঈসা ভাই এখনো অসুস্থ অবস্থাতেই রয়েছেন। তবে ওনার চিকিৎসা চলছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুন। প্রিয় লিসেনার্স, রাতের বেলা প্রাণীকে আঘাত করার কারণে অনেক ধরনের সমস্যা তো হয়ই, কিন্তু এই ঘটনায় আমরা দেখতে পেলাম যে উনি আঘাত করেছেন, ওনাকে আবার বাঁচানোর জন্য যে এসেছে সেই তার উপর এখন প্রভাব বিস্তার করা শুরু করে দিয়েছে, যার ফলে ওনার দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়ছেন, অসুস্থ হয়ে পড়ছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ধরনের সমস্যা কাউকেই না দেন। আমরাও রাতের বেলা বের হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকব। আর এই ধরনের সমস্যা যদি হয়
আমরা চেষ্টা করব আমরা আমাদের জায়গা থেকে যতটুকু আমল করা যায় সেই আমল দিয়ে বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিরাপত্তা না দেন, হাজার চেষ্টা করে লাভ হবে না।